স্বাগত ডিবিসি সংবাদে। আপনাদের সাথে আছি শোভন শাহমিদ দিশা। এবারে জানাবো খবরের বিস্তারিত। সিলেট ২ আসনের সাবেক সংসদ সদস্য ইয়াহিয়া চৌধুরী এবং নরসিংদী ৩ আসনের সাবেক সংসদ সদস্য মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। রাতের রাজধানী থেকে তাদের ধরা হয়। ইয়াহিয়া চৌধুরীকে বিগত রাত ১২টার দিকে যৌথ অভিযানে রাজধানীর উত্তরার তার নিজ বাসা থেকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে সিলেটের কোতোয়ালি থানার একটি বিস্ফোরক দ্রব্য এবং একটি হত্যা চেষ্টার মামলা রয়েছে। গ্রেপ্তারের পর তাকে সিলেটে নিয়ে সংশ্লিষ্ট থানার সোপর্দ করা হবে। এর আগে সোমবার বিকেলে রাজধানীর আসাদ গেট এলাকা থেকে নরসিংদী ৩ আসনের সাবেক এমপি এবং আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য এবং নরসিংদী জেলা আওয়ামী লীগের সহ সভাপতি মোহাম্মদ সিরাজুল ইসলাম মোল্লাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে মোহাম্মদপুর থানায় হস্তান্তর করা হয়। তার বিরুদ্ধে নারায়ণগঞ্জে ২টি হত্যা মামলা রয়েছে। এদিকে সোমবার রাত ৯টার দিকে রাজধানীর উত্তরা থেকে তাকে গ্রেপ্তার করা হয় বরগুনা ১ আসনের সাবেক সংসদ সদস্য ধীরেন্দ্রনাথ সভ্যকে। ১৯৯১ সাল থেকে শুরু করে বরগুনা ১-এ ৫ বার সংসদ সদস্য নির্বাচিত হন সভ্য। তাকে ২ দফায় খাদ্য এবং নৌপরিবহন মন্ত্রণালয়ে উপমন্ত্রী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। দেশে নিউমোনিয়া আক্রান্তদের মধ্যে পাওয়া যাচ্ছে নতুন ধরনের জীবাণু। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, আক্রান্তদের যে ভ্যাকসিন বা অ্যান্টিবায়োটিক দেওয়া হচ্ছে তা কাজ না করায় বাড়ছে প্রাণহানি। ঘরে দূষিত বাতাস রোধ করলে অর্ধেকের বেশি মৃত্যু কমানো সম্ভব। আর শিশুদের ৬ মাস পর্যন্ত শুধুমাত্র মায়ের দুধ পান করালে মৃত্যু কমে আসবে ১৫ গুণ। এমন বাস্তবতায় পালিত হচ্ছে বিশ্ব নিউমোনিয়া দিবস। প্রতি বছর নিউমোনিয়ায় প্রাণ হারায় বাংলাদেশের প্রায় ২৪,০০০ শিশু, যা বৈশ্বিক হারের চেয়ে অনেক বেশি। বেশিরভাগের বয়সই ৫ বছরের নিচে। চিকিৎসা বিজ্ঞানীরা বলছেন, ঘরের ভেতরে দূষিত বাতাসের কারণে বছরে প্রায় ১২,০০০ শিশু নিউমোনিয়া আক্রান্ত হয়ে মারা যায়। ঘরের ভিতরে যদি পলিউশন থাকে তাইলে দেখা যায় এই ২৪,০০০ যে বাচ্চা মারা যাচ্ছে তার ১২,০০০ই মারা যাচ্ছে ওই এয়ার পলিউশনের জন্য। আমরা যদি ব্রেস্ট ফিডিংটা ঠিকভাবে করাইতে পারতাম তাহলে আমাদের নিউমোনিয়ার মৃত্যুর হার ১৫ গুণ কমে যেত যা আছে। জন্মের পরে প্রথম ৬ মাস বুকের দুধ ছাড়া কিচ্ছু খাবে না। যেসব জীবাণুর বিরুদ্ধে দেশে নিউমোনিয়ার ভ্যাকসিন দেওয়া হয় সেসব জীবাণু অনেকটাই কমে গেছে। নতুন জীবাণুতে আক্রান্ত হওয়ার ফলে প্রয়োজন নতুন ভ্যাকসিন। নিউমোকক্কাস এবং হেমোফিলাস ইনফ্লুয়েঞ্জা যে ২টা ভ্যাকসিন বাংলাদেশ গভর্নমেন্ট দিচ্ছে এখন, এরা ছিল গিয়া মৃত্যুর মূল কারণ আগে, এখন এরা আর মৃত্যুর মূল কারণ না। এদের দিয়া নিউমোনিয়া হওয়াটা সিগনিফিকেন্টলি কমে গেছে। যেগুলি আগে আনকমন ছিল এইগুলি এখন কমন হয়ে গেছে। ওইগুলির এগেনস্টে আমাদের নতুন ভ্যাকসিনের ছানার চেষ্টা করি। যে জীবাণুগুলি দেওয়া হচ্ছে, আমরা যে অ্যান্টিবায়োটিকগুলি ব্যবহার করছি সেই অ্যান্টিবায়োটিকগুলি এদের কাজ করছে না। ভাইরাস ও ব্যাকটেরিয়া নিউমোনিয়ার কারণ। সম্প্রতি এক গবেষণা বলছে ৬১ ভাগ নিউমোনিয়া ভাইরাসের সংক্রমণে হলেও প্রায় ৯৯ ভাগেরই মৃত্যু হয় ব্যাকটেরিয়াজনিত নিউমোনিয়ায়। ব্যাকটেরিয়াতে মৃত্যু অনেক বেশি, যার জন্যই আমাদের মূল যে ভ্যাকসিন আনতে হবে সেটা হলো এই ব্যাকটেরিয়ার এগেনস্টে। সাব্বির রোজ, ডিবিসি নিউজ, ঢাকা। মাদারীপুর সদরে দরপত্র ছাড়াই পানির দরে আশ্রয়ণ প্রকল্পের ৪০টি বসতঘর বিক্রির অভিযোগ উঠেছে। স্থানীয় ৩ প্রভাবশালীর চাপে ঘরগুলো বিক্রি করতে বাধ্য হন হতদরিদ্ররা। এতে আশ্রয়হীন হয়ে পড়েছে অসহায় মানুষগুলো। ঘর কেনার বিষয়টি স্বীকার করেছেন অভিযুক্তদের একজন। এদিকে ঘর বিক্রির সুযোগ নেই জানিয়ে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছে প্রশাসন। ২০০১ সালে হতদরিদ্রদের জন্য মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের চর গোবিন্দপুরে গুচ্ছগ্রাম নির্মাণ করে সরকার। লোহার অ্যাঙ্গেলের কাঠামোর ওপরে টিনের ছাউনি ও বেড়া দিয়ে তৈরি করা হয় ঘরগুলো। চারপাশের ভিত্তি পাকা থাকলেও মেঝে ছিল মাটির। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় ঘরগুলো বসবাসের অনুপযোগী হয়ে পড়ে। তাই সেখানে নতুন করে ঘর নির্মাণের উদ্যোগ নেয় প্রশাসন। নতুন ঘর নির্মাণ কার্যক্রম শুরুর সুযোগে সুবিধাভোগীদের চাপ প্রয়োগ করে ঘর বিক্রিতে বাধ্য করেন খোয়াজপুর ইউনিয়নের আজিজুল আকন, নজরুল সর্দার, জাকির হোসেন নামে প্রভাবশালী ব্যক্তি। তারা ৪০টি ঘর কেনেন মাত্র ৩ লাখ টাকায়। ৩ লাখ টাকায় বেচছে। আমি করার পর আমার লাগে ব্যক্তি কইছে যে আমরা তো এটা দাম কইরা দিয়ে দিছি, হয় তোমার ১ লাখ কথা তো চলবো না। ঘর ভাঙার পরে ভাড়া নিচ্ছি আমি কইছি ৫০০ না বা ১,০০০ না, আমার থাকতে একটু আশ্রয় দাও। যেটা কাজ করি স্যার, গাড়ি গুড়ি চালাই স্যার, কয় টাকা আমি করি, আমি ভাড়া দিন কেমনে, আমি জানি মানে পাশে বাড়িতে থাকতেছি। বিষয়টি স্বীকার করে অভিযুক্ত নজরুল সর্দারের দাবি, সবার সম্মতিতেই তিনি ঘর কিনে অপসারণ প্রক্রিয়া শুরু করেছেন। টিনু সাহেব বলে গেছে আমি আবার এই মেম্বার, এ বলছে ভাই এই ঘরটারে বিক্রি করে দেন, আর নালে যাগো ঘর যেন থাকে এরা আগো ভাঙে ছিল লয়েছে তখন এরাও হাঁক দিয়েছে ভিতরে ভাঙারি আছে না, আগো দেখাইছে এরা কেউ কয় ২ লাখ, কেউ কয় ২.৫ লাখ, কেউ কয় ২,৮০,০০০। পরে আমি আর
দে আমি বেচা দিয়ে রাখি নাই, ভাবি কিনে আসবার আমি কিনছি। এ ব্যাপারে ভুক্তভোগীদের কাছ থেকে লিখিত অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেওয়ার আশ্বাস উপজেলা প্রশাসনের। এই বিষয় খতিয়ে দেখবো যে আসলে কি হচ্ছে। আর নির্দেশনা হচ্ছে ওনাদের ঘরগুলো খুলে ওনারা ওনাদের কাছেই রাখুক, ওনাদের কাজেই ঘরটা লাগবে, ওনাদের বিক্রি করার কোনো দরকার নাই। এর আগে একইভাবে চলতি বছরের মে মাসে আরও 40টি ঘর বিক্রি করা হয় 3.5 লাখ টাকায়। ডিবিসি নিউজ ডেস্ক। একসময় লাভজনক রাষ্ট্রায়ত্ত ন্যাশনাল টি কোম্পানির 12টি বাগানের 6 সপ্তাহের মজুরি বাকি পড়েছে। পাওনা আদায়ের দাবিতে কর্মবিরতি সহ শ্রমিকদের বিভিন্ন কর্মসূচি পুরোপুরি বন্ধ উৎপাদন। বাগানে চা পাতা বড় হয়ে নষ্ট হচ্ছে গুণগত মান। অর্থ সংকটে পাওনা পরিশোধ করা যাচ্ছে না বলে জানিয়েছে বাগান কর্তৃপক্ষ। সিলেট অঞ্চলে সরকারের 51% মালিকানাধীন একসময়ের লাভজনক ন্যাশনাল টি কোম্পানি এখন ভয়াবহ অর্থ সংকটে। বকেয়া মজুরি, প্রভিডেন্ট ফান্ডের টাকা সহ বিভিন্ন দাবিতে শ্রমিক অসন্তোষের জেরে দিন দিন আরও জটিল হচ্ছে পরিস্থিতি। 9 সেপ্টেম্বর থেকে বন্ধ রয়েছে এনটিসির 12টি বাগানের প্রায় 14,000 শ্রমিকের মজুরি ভাতা সহ বিভিন্ন সুযোগ সুবিধা। বিকল্প কর্মসংস্থানের সঙ্গে সম্পৃক্ত না থাকায় সংসারের খরচ চালাতে হিমশিম পরিবারগুলো। আমরা এখনো পর্যন্ত বেতন পাই নাই, শ্রমিকদের পেটে খাওয়ান নাই, বাচ্চা কাচ্চারা খাওয়ানোর জন্য হাহাকার করছে। চাল কিনলে আমরা তেল কিনতে পারছি না, চাল পা থাকলে তো আমরা বাচ্চা কাচ্চাকে খাওয়াবো, তাও আমাদের সাধ্য নেই। আমরা কিভাবে বাচ্চা কাচ্চাকে চোটাবো, কিভাবে আমরা লেখাপড়া শিখাবো। পাওনা আদায়ের দাবিতে 18 অক্টোবর থেকে চলছে কর্মবিরতি সহ বিভিন্ন কর্মসূচি। আমাদের ম্যানেজার আছে, ডিজিএম আছে, তারা আমাদেরকে বলেছিল যে কাজ করে যাও, আমরা তোমাদের তলব নিয়মিত দিয়ে দিব, কিন্তু তাদের কোনো দেখা পাচ্ছি না। এই দাবিটা দিয়ে দেই, তাহলে আমরা এই বিশ্ব রুটে আমরা কোনোদিন আর নামবো না। আর যদি না দেয় আমরা বিশ্ব রুটে বাধ্য হব। যাতে এক নাগারে দীর্ঘদিন পাতা সংগ্রহ বন্ধ থাকায় নষ্ট হচ্ছে চায়ের গুণগত মান, নিলামে তোলা যাচ্ছে না উৎপাদিত চা পাতি। বাগান কর্তৃপক্ষ বলছে কৃষি ব্যাংক থেকে 120 কোটি টাকা ঋণ পাওয়ার কথা। টাকা পেলেই দ্রুত মজুরি পরিশোধ করা হবে। আমাদের 12টা বাগান আমাদের থেকে আমরা দিতে পারছি না, এবং আমাদের এমডি স্যার, আমাদের জিএম স্যার, ডিজিএম স্যার সবাই মিলে চেষ্টা করতেছে যে লোন তাড়াতাড়ি হয়ে গেলে পেমেন্টটা দ্রুত দিয়ে দেবে। মৌলভীবাজারে 7টি, হবিগঞ্জে 4টি এবং সিলেটে 1টি বাগান রয়েছে ন্যাশনাল টি কোম্পানির। শ্রমিকদের কাজে ফেরানো না গেলে ঘাটতি দেখা দিতে পারে উৎপাদনের লক্ষ্যমাত্রা পূরণে। ডিবিসি নিউজ ডেস্ক। নানা জাতের টাটকা মাছের হাট বসে কুষ্টিয়ার দৌলতপুরে পদ্মা নদীর পাড়ে। প্রতিদিন ভোরে কয়েক ঘন্টার জন্য বসা এই হাটে মেলে মিঠা পানির বাহারি মাছ। সুস্বাদু এসব মাছ কিনতে ভিড় করেন ব্যাপারী এবং স্থানীয়রা। হালকা শীতে মাছ বেচাকেনা হয় বেশি। মাসে বেচাকেনা হয় প্রায় 1.5 কোটি টাকার মাছ। কুয়াশাচ্ছন্ন সকালে কুষ্টিয়ার দৌলতপুরের বৈরাগীর চর গ্রামের পদ্মার পার জেলে আর ব্যাপারীদের হাঁকডাকি মুখর। সারা রাতে যে মাছ মিলেছে সেগুলো নিয়ে ঘাটে ভিড়েছে জেলেরা, আর সেগুলো বিক্রিতে ডাক উঠেছে। বাঁশপাতা, ঘাইড়ি, বাসা, মেটুর, ইলশি সব ধরনের মাছ পাওয়া যায় আমাদের এখানে। মাছের আমদানি রোজ ভালোই থাকে, এখন ধরেন আজ বেশি আমদানি, ছোট এই ঘাটে প্রতিদিনই ওঠে পাবদা, আইড়, বোয়াল সহ নানা ধরনের ছোট মাছ। টাটকায় সব মাছ কিনতে নদী পাড়ে ভিড় করেন আশপাশের উপজেলার অনেকেই। ব্যাপারীরা এখান থেকে মাছ কিনে নিয়ে যান শহরে বিক্রি করতে। এখানে আছে ভেদা আছে, পুঁটি আছে, তারপর বাম আছে, বোয়াল আছে, মোটামুটি 20 কেজি ধরে। 12 মিশিলে এখন জালের লিয়ে আসছে, ইয়ার লিয়ে আসছে, গাছ কত 400, 500, 600। ব্যবসায়ীরা বলছেন হালকা শীতে মাছ বেচা কেনা বেশি জমে ওঠে। বোয়াল আর ইলিশ অনেক ধরনের মাছ পাওয়া যায়। প্রতিদিন অ্যামাউন্ট আবার আপনার লাখ টাকা তো হয়, 1 লাখ টাকার উপরে হয়। নদীতে নিষিদ্ধ জালের ব্যবহার যেন না হয় এ বিষয়ে প্রশাসনের নজরদারি বাড়ানোর তাগিদ স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। COP29 বা বিশ্ব জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা যে পদক্ষেপ নেবে পৃথিবীর ভাগ্য সেই সিদ্ধান্তের উপরেই নির্ধারিত হবে। কথা বলেছেন বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট মুখতার বাবায়েভ। আজারবাইজানের বাকুতে COP29 এর উদ্বোধন করে কথা বলেন তিনি। তবে এবার যোগ দেয়নি যুক্তরাষ্ট্র, চীন, রাশিয়ার মতো বেশি কার্বন নিঃসরণকারী দেশগুলো। তাই অনেকটাই নিষ্প্রভ এবারের সম্মেলন। 200 দেশের প্রতিনিধি নিয়ে আজারবাইজানের বাকুতে স্থানীয় সময় সকাল 11টায় শুরু হয় বিশ্ব জলবায়ু সম্মেলন।
2025 সালের মধ্যে কার্বন নিঃসরণের মাত্রা কমাতে পদক্ষেপ নিলে 2030-এর মধ্যে ফল আসবে। তাই আর গড়িমসির সুযোগ নেই বলে মনে করেন বিশ্ব জলবায়ু সম্মেলনের প্রেসিডেন্ট। জলবায়ু সম্মেলনে বিশ্ব নেতারা যে পদক্ষেপ নেবে পৃথিবীর ভাগ্য সেই সিদ্ধান্তের উপরেই নির্ধারিত হবে। কার্বন নিঃসরণ কমে আসলে 2030 সালের মধ্যে এর ফল আসবে। সেজন্য আমাদের সবাইকে একসাথে কাজ করতে হবে। এবারের সম্মেলনে যোগ দেননি যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীনের মতো বড় দেশগুলোর নেতারা। তাই অনেকটাই নিষ্প্রভ এবারের সম্মেলন। সম্মেলনের বিভিন্ন অধিবেশনে মানবসৃষ্ট দুর্যোগের কথা উঠে আসছে। সেই সাথে জলবায়ু তহবিলের টাকা ক্ষতিগ্রস্ত দেশগুলোকে দেওয়ার জোর দাবিও উঠেছে। দুর্যোগ ব্যবস্থাপনা নিয়ে আমাদের একসাথে কাজ করতে হবে। এই জন্য তহবিল গঠন করে ঝুঁকিপূর্ণ দেশগুলোকে সহায়তা করতে হবে। জলবায়ু পরিবর্তনের কারণে যে ঘূর্ণিঝড় হচ্ছে, ঘূর্ণিঝড়ের কারণে যে ক্ষয়ক্ষতির ভিতর আমরা আছি। মঙ্গলবার বাংলাদেশের চাওয়া পাওয়া সম্মেলনে তুলে ধরবেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। আজকের পৃথিবী ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়াবে তা এক্ষুনি সিদ্ধান্ত নিতে হবে বিশ্ব নেতাদের। এবারের বিশ্ব জলবায়ু সম্মেলন থেকে আবারও একথাই উঠে এলো নেতাদের বক্তব্যে। কিন্তু আবারও সেই বিশ্ব মোড়লরা না আসায় খানিকটা নিষ্প্রভ এই জলবায়ু সম্মেলন কোথায় গিয়ে দাঁড়াবে সে আশঙ্কা রয়েই গেল। ইশরাত জাহান উর্মি, ডিবিসি নিউজ, বাকু, আজারবাইজান। দরিদ্র দেশগুলোর অর্থ সহায়তা বৃদ্ধির লক্ষ্য নিয়ে এবার বিশ্ব জলবায়ু সম্মেলন 70,000-এর বেশি প্রতিনিধি সহ প্রায় 200 দেশের শীর্ষস্থানীয় নেতারা একত্রিত হচ্ছেন। তবে থাকছেন না যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং, ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন সহ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শীর্ষ অর্থনীতির দেশের শীর্ষ নেতাদের অনুপস্থিতিতে এবারের আসরের এজেন্ডা কতটুকু বাস্তবায়ন হবে তা নিয়ে উঠেছে প্রশ্ন। 2015 সালের প্যারিস চুক্তির আওতায় বিশ্ব নেতারা কার্বন নিঃসরণ কমাতে এবং জলবায়ু পরিবর্তনের ক্ষতি সামলাতে 2025 সাল নাগাদ উদীয়মান অর্থনীতির দেশগুলোকে নির্দিষ্ট পরিমাণ অর্থ সহায়তা দিতে রাজি হয়েছিল। তবে এখন পর্যন্ত সেই সহায়তার পরিমাণ সন্তোষজনক নয় বলে দাবি দরিদ্র দেশগুলোর। তাই এবার জলবায়ু সংকটের ভুক্তভোগী দরিদ্র দেশগুলোকে আরও অর্থ সহায়তা দেওয়ার পথ খুঁজে বের করার লক্ষ্যে বাকুতে উপস্থিত হয়েছেন বিশ্ব নেতারা। যদিও এবারের আসরে বড় অর্থনীতি এবং সর্বাধিক কার্বন নিঃসরণকারী দেশ যুক্তরাষ্ট্র, রাশিয়া, ভারত, চীনের মতো বড় দেশগুলোর শীর্ষ নেতারাই উপস্থিত নেই। আরব আমিরাতে গত কোপ সম্মেলনে জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর বিষয়ে যে ঐকমত্য হয়েছিল সেটি নিয়েও এবার দেখা দিয়েছে সংশয়। কারণ G20 সম্মেলনে কিছু দেশ জীবাশ্ম জ্বালানির ব্যবহার কমানোর প্রতিশ্রুতি থেকে সরে দাঁড়ানোর আভাস দিয়েছে। পাশাপাশি অর্থ বিলে সহায়তা না দেওয়ার ঘোষণা দিয়েছে চীন। অন্যদিকে জলবায়ু পরিবর্তনকে প্রতারণা উল্লেখ করে প্যারিস জলবায়ু চুক্তি থেকে সরে আসার ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। উন্নয়নশীল দেশগুলোতে জলবায়ু তহবিলের জন্য ট্রাম্পের সরে আসা নতুন পরিসংখ্যানে উল্লেখযোগ্য কোনো বিঘ্ন ঘটাবে না বলে মত সংশ্লিষ্ট দেশগুলোর। সবকিছু মিলিয়ে এবারে জলবায়ু সম্মেলনে ক্ষতিগ্রস্ত দেশগুলোর অর্থ সহায়তার বিষয়ে কতটুকু অগ্রসর হতে পারবে তা জানতে অপেক্ষা করতে হবে 22শে নভেম্বর পর্যন্ত। আর চলতি বছর কয়েক দশকের মধ্যে সবচেয়ে উষ্ণতম বছর হতে চলেছে বলে সতর্কবার্তা দিয়েছে জাতিসংঘ। মৌসুমী শান্তা, ডিবিসি নিউজ ডেস্ক। 1970 সালে ঘূর্ণিঝড় আর জলোচ্ছ্বাসে লণ্ডভণ্ড হয়েছিল দ্বীপ জেলা ভোলা সহ উপকূলের অসংখ্য জনপদ। প্রাণহানি হয় ভোলার 2 লক্ষাধিক সহ উপকূলের প্রায় 5 লাখ মানুষের। মৃত্যুপুরীতে পরিণত হওয়া সেই দিনের কথা মনে করে আজও আটকে ওঠেন অনেকেই। ভয়াবহ সেই দিন পার হলেও এখনও উপকূলে গড়ে ওঠেনি টেকসই বেড়িবাঁধ বা পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র। আজ 12 নভেম্বর 1970 সালের এই দিনে দেশের ভূখণ্ডে আঘাত এনেছিল শক্তিশালী ঘূর্ণিঝড়, যার নাম ছিল ভোলা সাইক্লোন। 200 কিলোমিটার বেগে বয়ে যাওয়া ঘূর্ণিঝড় আর 8 থেকে 10 ফুট উচ্চতার জলোচ্ছ্বাস শুধুই রেখে যায় ধ্বংসযজ্ঞ। মনপুরা 40,000 বাসিন্দাদের মধ্যে প্রাণ হারায় প্রায় 26,000 মানুষ। চরফ্যাশনের চরকুকরি-মুকরির প্রায় সকলেই সেদিনের জলোচ্ছ্বাসে প্রাণ হারায়। এ সময় ক্ষতিগ্রস্ত হয় উপকূলের 8,100 কিলোমিটার এলাকা। ধ্বংস হয় 4 লাখ ঘরবাড়ি ও 3,500 স্কুল। শুধু ভোলা নয়, ঘূর্ণিঝড়ের কবলে পড়ে আশপাশের জেলাগুলোও। 54 বছর পেরিয়ে গেলেও এখনো ভয়াবহ সেই স্মৃতি মনে করে আটকে ওঠেন অনেকেই।
আরে আল্লাহ খুলছে মুলছে আত্মার মধ্যে পানি কেজি কিছু থাকে না। সেই মুহূর্তে পানিটার পাহাড়ের মতন ওসে যে ঠাস করে বাড়ির লগে সিট পিছান করিয়ে লাইছে, মানুষ কে কেমন গেছে আর কইতে না। রাস্তার পাশে বিভিন্ন জায়গায় যেমনি পাড়া দেওয়া অন্য জায়গাও ছিল না। একের পর এক দুর্যোগ আঘাত হানলেও আজও উপকূলবাসীর সেই টেকসই বেড়িবাঁধ ও আশ্রয় কেন্দ্র নির্মাণ হয়নি। এখনো মৃত্যু ঝুঁকিতে লাখ লাখ মানুষ। প্রতি গ্রামে গ্রামে আরো দুইটা করিয়া বা 4টা করিয়া সাইক্লোন সেন্টার করিয়া দিলে ঠিক মতন মানুষ হয়তো যায় সাইক্লোন সেন্টারে আশ্রয় নিতে পারবে। আমাকে দূরে দূরে সাইকেল আমরা যাওয়ার স্থানের কোনো জায়গা নাই। আমাকে নদী কাছে আমরা ডরেও যাইতে পারি না। আমাকে একটা সাইকেল সেন্টারের এখানে দরকার। উপকূলের দুর্যোগ প্রবণ এলাকায় আরও আশ্রয়কেন্দ্র নির্মাণের পরিকল্পনার কথা জানান সংশ্লিষ্টরা। মানুষের প্রত্যাশা অনুযায়ী পর্যাপ্ত সাইকেল সেন্টারের বিষয়ে আমরা কর্তৃপক্ষকে জানিয়েছি, এটাও হয়তো হয়ে যাবে। তো মানুষ এখানে আরো বেশি নিরাপদ থাকবে। দুর্যোগে মানুষের ভয় পাওয়ার কারণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ওয়্যারলেস নেটওয়ার্কিং ব্যবস্থা আরও বাড়ানোর তাগিদ। সমুদ্রের নেটওয়ার্কিং ব্যবস্থা যদি সচল করা যায় এবং বেগবান করা যায়, তাহলে এই উপকূলীয় এলাকার লোকজনের জানমাল শূন্যর কোঠায় নিয়ে আসা যাবে বলে আমি আশা করি। দুর্যোগ মোকাবেলায় প্রযুক্তি নির্ভর করে সতর্কবার্তা পৌঁছে দিতে কার্যকরী উদ্যোগের পাশাপাশি টেকসই বাঁধ ও পর্যাপ্ত আশ্রয়কেন্দ্র নির্মাণের দাবি উপকূলবাসীর। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। নারায়ণগঞ্জের কাঁচপুরে গ্যাস লাইনের লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় আহত হয়েছেন 7 জন। রাত 11:30টার দিকে কাঁচপুরের সোনাপুরের লাভলি সিনেমা হলের সামনে জাহাঙ্গীর আলমের ওয়েল্ডিং ওয়ার্কশপে এই দুর্ঘটনা ঘটে। এই ঘটনায় জাহাঙ্গীর আলম, তার ছেলে সুলতান, শ্রমিক জয়, রিপন সহ 7 জন আহত হয়। এদের মধ্যে জয়ের শরীরের 22% এবং সুলতানের 19% ও জাহাঙ্গীর আলমের শরীরের 13% পুড়ে যায়। চিকিৎসকরা জানান, আহত 7 জনের মধ্যে 5 জনকে বার্ন ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। বাকিদের প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে। আহতদের স্বজনরা জানান, জাহাঙ্গীর আলমের ওয়ার্কশপের পাশের রাস্তায় কল বসানোর কাজ করছিল শ্রমিকরা। এ সময় ওয়েল্ডিং করতে গেলে বিস্ফোরণ ঘটে। ওখানে গ্যাসের লিকেজ যেখানে ছিল ওখান থেকে আবার মানে ওই যে কারেন্টের একটা ফ্যানের ছাড়া ছিল, ওই ফ্যানের সাথে গ্যাস গেছে। গ্যাসের যা মানে ওই যারা বসেছিল পায়ে হাতে মানে বার্ন হয়েছে আর মুখে। ওয়ার্কশপের ওরা কাজ করার জন্য গেছে, তো পাশে ওই গ্যাস লাইন লিকেজ ছিল, ওইদিকে তো আবার একটা ফ্যান তাক করা ছিল ওদিকে যাতে বাতাস লাগে। তো ওই গ্যাসটাই আর কি যে সময় ওয়েল্ডিং করতে গেছে ওই গ্যাসটাই আর কি ওইদিকে তাদের দিকে ছড়ায় গেছে, যার কারণে 7 জন লোক আর কি আহত হয়েছে। আওয়ামী লীগের আমলে আলাদিনের চেরাগ পেয়েছিলেন সুনামগঞ্জের বিশম্ভরপুরের সাবেক উপজেলা চেয়ারম্যান তাজ্জুদ আলী খানের ছেলেরা। অভিযোগ রয়েছে, চোরাচালানের মাধ্যমে কোটি টাকার সম্পদ বানিয়েছে পতিত সরকারের সুবিধাভোগী পরিবারটি। হামলা মামলায় গ্রেপ্তারের পর তাজ্জুদের ছেলে সাইকুল ইসলামকে ছিনিয়ে নেয় সহযোগীরা। এরপর থেকে গা ঢাকা দিয়েছে পরিবারের সবাই। আওয়ামী লীগ সরকারের আমলে কয়েক মাসের মধ্যেই কোটি কোটি টাকার সম্পদ করে আলোচনায় আসে তাজ্জুদ আলী খানের পরিবার। বিশম্ভরপুরের সীমান্ত সংলগ্ন শিলডুয়ার গ্রামে তৈরি করেছেন আলিশান বাড়ি। এছাড়া আরও একটি বহুতল বাড়ি রয়েছে উপজেলা সদরে। কিনেছেন দামি গাড়ি, কোটি টাকার জমিও। স্থানীয়দের অভিযোগ, রাজনৈতিক প্রভাব খাটিয়ে চোরাকারবারির মাধ্যমে আঙ্গুল ফুলে কলাগাছ হয়েছে পরিবারটি। ভারত থেকে চিনি, পেঁয়াজ ও মাদক চোরাকারবারির টাকায় গড়েন বিপুল সম্পদ। ইন্ডিয়া তার বউ আছে, বাচ্চা আছে, এইগুলো তো স্মাগলিং করে গেছে, গার্ড ডাকে স্মাগলিং করে। তারা ওই অফিসারের উপর হামলা করছে শুনছি। পরে তারা হ্যান্ড ক্যাপ্টেনরা চিনে লয়ে গেছে, তারা আহত হয়েছে। যারা তারা হামলা করছে এরা সবাই চিনি কারবারের সাথে জড়িত, মাদক কারবারের সাথে জড়িত। এদিকে ছাত্র জনতার আন্দোলনে হামলা মামলায় তাজ্জুদ আলীর ছেলে যুবলীগ নেতা সাইকুল ইসলামকে 24শে অক্টোবর গ্রেপ্তারের পর ছিনিয়ে নেয় সহযোগীরা। পুলিশের উপর হামলা মামলার পর থেকেই পলাতক পরিবারের অধিকাংশ সদস্য। ছেলে নাই, ছেলের বাপ নাই, তারপর আসামি নাই, আমি কি কইতারি না তারা কোন সীমান্তের এতই কাছে যে ধরার পরে সে ছুটে গিয়ে এক দৌড়ে সে সীমান্ত পাড়ি দিয়ে ওপারে চলে গিয়েছে। এরপর তাকে আমরা বিভিন্নভাবে চেষ্টা করেছি আনার, সে এখন পর্যন্ত আর আসেনি। বাট পরবর্তীতে তার চলে যাওয়ার কারণে আমরা আবার একটা মামলা করেছি। 34 জনকে মামলা করে আরও অজ্ঞাতনামা আসামি দিয়ে আমরা মামলা করেছি। চোরাকারবারিদের রুখতে পুলিশকে একটি তালিকা দিয়েছে বিজিবি। এই তালিকায় নাম রয়েছে তাজ্জুদ ও তার ছেলেদের। এই সাইকুল ইসলাম কিন্তু অন্যান্য যারা কিনা আছে স্মাগলিং করে তাদের কিন্তু হোতা, এটা আমরা ইনফরমেশন পেয়েছি। এই সাইকুল ইসলামের নাম সহ চীনাকান্দি এলাকায় অন্যান্য যারা স্মাগলার আছে
তাদের নাম আমি অলরেডি পুলিশের কাছে হস্তান্তর করেছি। চোরাচালানের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হবে প্রত্যাশা স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক। কলকাকলি স্টেশনে দাঁড়িয়ে আছে জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেন। ট্রেনের বগির সংখ্যা 3টি। প্রতিটি বগিতে সারি সারি চেয়ার টেবিলে পড়াশোনা করছে ক্ষুদে শিক্ষার্থীরা। রাজশাহীর ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই জ্ঞানের আলো এক্সপ্রেস ট্রেনের গন্তব্য ধাদাস থেকে মহাকাশ। যে স্টেশন এবং ট্রেনের বর্ণনা দেওয়া হলো তা আসলে ধাদাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একটি ভবন। বিদ্যালয়ের 3টি ভবনের মধ্যে একটি ভবন ছিল পুরনো জরাজীর্ণ। এই ভবনে শিক্ষার্থীদের অনীহা ছিল, আর অনীহা কাটাতেই জরাজীর্ণ ভবনটিতে নান্দনিকতার ছোঁয়া দেন স্কুলের প্রধান শিক্ষক দিলরুবা খাতুন। যখন এই বিদ্যালয়ে আমি আসি তখন স্কুলের অবস্থা একটু খারাপ ছিল। স্কুলের পরিবর্তন নিয়ে আসতে আমি শুরু করি। তো প্রথমে আমি স্কুল ড্রেস নিয়ে আসলাম, সেজন্য আমার স্কুলটাকে একটু আনন্দের স্কুল তৈরি করার জন্য ওদের মানসিকতার উপরে নির্ভর করে আমি স্কুলের লুকটা চেঞ্জ করেছি। শিশুরা বলছেন প্রধান শিক্ষক তাদের স্কুলমুখী করতে নানা পদক্ষেপ নিয়েছেন। এখন ট্রেনে বসে ক্লাস করতে তাদের বেশ ভালো লাগে। আমাদের একটা ট্রেন বানানো হয়েছে, সেটা আগে এমনিতেই নর্মালি ছিল, আমরা এখন ট্রেনে বসে ক্লাস করতে পারছি। এখানে আমরা ট্রেনে বসেই ক্লাস করছি, এখন আমাদের অনেক ভালো লাগছে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সাবেক শিক্ষার্থী দিলরুবা 2010 সালে স্কুলটিতে প্রধান শিক্ষক পদে যোগ দেন। এরপর থেকেই বদলে যায় পড়াশোনার মান। শিক্ষকরা জানান পুরনো ভবন অক্ষত রেখে শুধু ট্রেনের আদলে রং করেই বদলে ফেলা হয় স্কুলের চেহারা। এখন শিক্ষার্থীরা স্বপ্ন দেখেন মহাকাশ পর্যন্ত জ্ঞান আহরণের। শিক্ষার্থীদের কথাকে প্রাধান্য দিয়ে আমরা ট্রেনের আদলে বিল্ডিংটাকে আমরা সুন্দরভাবে রং করেছি। শিশুরা আসবে, খেলবে, এদের উন্নত লক্ষ্যে পৌঁছবে, এটাই হলো ট্রেনের উদ্দেশ্য। অভিভাবক ও শিক্ষার্থীরা বলছেন স্কুলটি আগে জরাজীর্ণ ছিল, এখন বেশ ভালো। আমি আমার মেয়েকে বাইরের স্কুল অনেকগুলো দেখাশোনা করার পরেও ভালো মনে হয়নি, এই স্কুলটাই ভালো মনে হয়েছে। সে কারণে আমার মেয়েকে আমি প্রথমে এই স্কুলে ভর্তি করছি। অন্যান্য স্কুলের চাইতে গ্রামের মধ্যে সবচাইতে উন্নত একটি স্কুল। আমার শৈশবের 5 বছর এখানে আমি কাটিয়েছি। এই বিদ্যালয় থেকে কোনো শিক্ষার্থী ঝরে না পড়ায় 2022 সালে দেশ সেরা এবং 2024 সালে বিভাগীয় পর্যায়ের শ্রেষ্ঠ স্কুল নির্বাচিত হয়। 2022 সালে আমাদের স্কুল ঝরে পড়ার হার উল্লেখযোগ্য হারে কমাতে সক্ষম হয়েছে। এই ক্যাটাগরিতে আমরা জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ স্কুল হিসাবে নির্বাচিত হয়েছি। বছরের শুরুতেই শিক্ষার্থীদের হাতে দেয়া হয় একটি ডায়েরি। তাতে শিক্ষার্থীরা প্রতিদিনের ভালো কাজ লেখেন। মাস শেষে সেরা ভালো কাজের জন্য 3 জনকে দেওয়া হয় পুরস্কার। সৌরভ হাবিব, ডিবিসি নিউজ, রাজশাহী। সাংবাদিকদের সুরক্ষা নিয়ে কাজ করা আন্তর্জাতিক সংগঠন কমিটি টু প্রোটেক্ট জার্নালিস্ট সিপিজে বাংলাদেশের সংবাদপত্র স্বাধীনতা রক্ষার আহ্বান জানিয়েছে। সোমবার অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইমেইলে পাঠানো এক চিঠিতে এই আহ্বান জানায় যুক্তরাষ্ট্রভিত্তিক আন্তর্জাতিক সংগঠনটি। চিঠিতে সাইবার নিরাপত্তা আইন সহ বিভিন্ন দমনমূলক আইন অবিলম্বে স্থগিতের আহ্বান জানানো হয়েছে। এছাড়া সাংবাদিকদের বিরুদ্ধে দায়ের করা ফৌজদারি মামলা প্রত্যাহার এবং গণমাধ্যমের উপর হামলা দ্রুত, স্বাধীন এবং স্বচ্ছ তদন্ত সহ মোট 10 দফা দাবি জানিয়েছে সংগঠনটি। সংবাদ এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসি নিউজের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গেই থাকুন।